জনগণকে খুশি করার জন্য অনেক বক্তব্য, আর ক্ষমতায় গেলে একদম দলীয় স্বার্থে দেশ চালানো। আমরা স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর মতন ব্যক্তিত্বের নেতৃত্বের পরে আমি কেন বাকশাল দেখব? ছাত্র জনগণের যে অভ্যুত্থান, তাকে আমি সশ্রদ্ধ চিত্তে সম্মান জানাই, সালাম জানাই। এবং আমি সাংবাদিক হিসাবে আপনাদেরকে বলি যে আমি যখন ওই সময় কাগজ বের করছিলাম, একদিকে যেমন সরকারের নিষ্ঠুরতা দেখে আমি একবারে বিষণ্ণ হয়ে যাচ্ছিলাম, আবার ছাত্র জনগণের সাহস দেখে একেবারেই উৎফুল্লে একদম ভাসিত হতো। আমরা কিন্তু অনেক সময় অনেক সুন্দর সুন্দর জিনিস কল্পনা করি এবং সেটাকে একটা রূপ দেই, কিন্তু বাস্তবায়ন করতে গিয়ে আমরা নিজেদের স্বার্থের মধ্যে ডুবে যাই। আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, সবাই ছিল, তারা একটা রূপরেখা তৈরি করে এরশাদকে পতনের জন্য রূপরেখা। বাট যেই মুহূর্তে এরশাদের পতন হলো এবং তারপরে নির্বাচন হলো, যে দল ক্ষমতায় আসলো সে দল কিন্তু ওই রূপরেখাকে একেবারে ডাস্টবিনে ফেলে দিল। আবার 5 বছর পরে আরেক দল নির্বাচিত হলো ওদের বিরুদ্ধে, তারাও ওটাকে ফেলে দিল। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ, এতক্ষণ ধৈর্য ধরে আলোচনা শুনলেন, একটু গরম গরম ঘরে বসলেন, এত দীর্ঘ একটা আলোচনাতে আপনারা মনোযোগ দিয়ে শুনলেন। এটা অবশ্যই আবুল মনসুর আমাদের লেখনীর, তার চিন্তার প্রতি আপনাদের আকর্ষণের পরিচয়। তো আমি শুধু এইটুকুই বলবো যে আমি আজকে এই সংবিধানের উপরে আলোচনাতে একেবারেই মুগ্ধ। আপনারা বিশেষ করে যারা নতুন আন্দোলন সৃষ্টিকারী, নতুন বাংলাদেশের মুক্ত পথ আপনারা তুলে ধরেছেন। আপনাদের যে সংবিধান সম্বন্ধে যে আপনাদের সচেতনতা, আগ্রহ এবং আপনাদের চিন্তা, এটা সত্যি সত্যি প্রশংসনীয়। আমি অনুরোধ করব যে আপনারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে সংবিধানের পাঠ করছেন, চিন্তা করছেন, এবং এটার জন্য একটা গণতান্ত্রিক আমরা একটা দেখি, এটার জন্য একটা রূপ দেখি এবং এটা একটা মুক্ত আলোচনা দেখি, সেটাই আমাদের কাম্য। তবে সাংবাদিক হিসাবে, এবং যেহেতু অনেকদিন ধরে সাংবাদিকতা করছি, আমি একটি জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা কিন্তু অনেক সময় অনেক সুন্দর সুন্দর জিনিস কল্পনা করি এবং সেটাকে একটা রূপ দেই, কিন্তু বাস্তবায়ন করতে গিয়ে আমরা নিজেদের স্বার্থের মধ্যে ডুবে যাই। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে কেন আমরা আমাদের এত পরিশ্রমে অর্জিত, এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের যে স্বপ্ন, আমাদের যে ভবিষ্যৎ সম্বন্ধে ধারণা, এটা আমরা ধরে রাখতে পারি না কেন? পরবর্তীকালে কি হয়? এবং সেখানে আমি একটা জিনিসের আপনাদের দিকে দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের একটা বড় ব্যর্থতা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো। তারা অনেক আদর্শের কথা বলেন, কিন্তু ক্ষমতায় যখন যান তাদের রূপ একেবারেই পরিবর্তন হয়ে যায়। আমরা স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর মতন ব্যক্তিত্বের নেতৃত্বের পরে আমি কেন বাকশাল দেখব? আমি বাকশাল কেন দেখব? সেই নেতৃত্বের কাছ থেকে। পরবর্তীকালে আমরা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে এরশাদের পতন ঘটেছি, এবং আপনারা হয়তো অনেকেই ইয়াং, অতটা হয়তো আপনাদের এখনো হয়নি। ওই সময় সব রাজনৈতিক দল মিলে একটা 19 দফা একটা প্রোগ্রাম তারা দেয়, এবং এরশাদ বিরোধী আন্দোলন আর আপনাদের এই জুলাইয়ের অভ্যুত্থানের মধ্যে একটা পার্থক্য হলো যে এরশাদ বিরোধী আন্দোলন রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে হয়েছে, আর জুলাইয়ের অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার নেতৃত্বে। কিন্তু ওখানে আমার বক্তব্য হলো যে ওই যে সব দল মিলে, সেখানে আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, সবাই ছিল, বিভিন্ন গোষ্ঠীতে 15 দল, 7 দল এই ধরনের মিলে, বা তারা একটা রূপরেখা তৈরি করে এরশাদকে পতনের জন্য রূপরেখা। বাট যেই মুহূর্তে এরশাদের পতন হলো এবং তারপরে নির্বাচন হলো, যে দল ক্ষমতায় আসলো সে দল কিন্তু ওই রূপরেখাকে একেবারে ডাস্টবিনে ফেলে দিল। আবার 5 বছর পরে আরেক দল নির্বাচিত হলো ওদের বিরুদ্ধে,
তারাও ওটাকে ফেলে দেবে। অর্থাৎ আমাদের একটা রাজনৈতিক কালচারের মধ্যে একটা আছে যে জনগণকে খুশি করার জন্য অনেক বক্তব্য, আর ক্ষমতায় গেলে একদম দলীয় স্বার্থে দেশ চালানো। এইটা আমাদের একটা অভিজ্ঞতা আছে। এবং আপনারা যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, নতুন সংবিধানের কথা বলছেন বা সংবিধানের সংযোজন বা পরিবর্তনের কথা বলছেন, আপনাদের এই পলিটিক্যাল কালচারটা মনে রাখতে হবে। আনফর্চুনেটলি অনেক দুঃখের সঙ্গে বলতে হয় যে আমাদের একটা রাজনৈতিক কালচার হয়েছে, যে কালচারে অসৎ নীতি করা, জনগণকে ধোঁকা দেওয়া এবং গণতান্ত্রিক মূল্যবোধকে এড়িয়ে চলা। ধরেন, আমি সবাইকে বলছি যে যেমন ধরেন গণতন্ত্রের তো একটা মূল কথা হচ্ছে রুল বাই মেজরিটি, ঠিক না? আপনি যেভাবে প্রক্রিয়া করেন জনগণের মত প্রকাশের জন্য আপনি নির্বাচন করবেন, সেই নির্বাচনে একদল বা একটা জোট ভোটে তারা বেশি পেয়ে তারা সরকার গঠন করবে। কিন্তু গণতন্ত্রে যেমন মেজরিটি রুল একটা কথা আছে, বাট মেজরিটিদের একটা বিরাট দায়িত্ব হচ্ছে যারা নির্বাচনে পরাজিত হলো তাদেরও দেশের জনগণের মানে জনগোষ্ঠীর একটা অংশ হিসাবে তাকে দেখা। আমি বিএনপি বা আওয়ামী লীগের টিকিটের নেতৃত্ব জিতে এমপি হয়ে যখন আমি সরকার গঠন করলাম, তখন কিন্তু আমার দায়িত্ব সবাইকে ওর মধ্যে নিয়ে আসা। আমি যে আমাকে ভোট দিয়েছে আমি শুধু তার জন্য মন্ত্রী হলাম, আর যে আমাকে বিরোধিতা করেছে তাকে আমি একেবারে কুণ্ঠাসা করে দিলাম, তাহলে তো গণতন্ত্র চলবে না। সো আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, এটা যেমন স্বপ্ন এবং স্বপ্নের একটা বলতে পারেন যে একটা আক্ষরিক রূপ হবে সংবিধান, একটা মানে গঠনতন্ত্র হবে যেটাতে আমাদের স্বপ্ন প্রতিফলিত হবে। বাট ওই গঠনতন্ত্র যখন আমরা বাস্তবায়ন করব একটা নির্বাচিত পরিষদের মাধ্যমে, নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে, আমরা যেন মূল্যবোধ থেকে বিচ্যুত না হয়, নাহলে আমাদের সোনার বাংলা আসবে না। তো আমি এই ছাত্র জনগণের যে অভ্যুত্থান, তাকে আমি সদ্য চিত্তে সম্মান জানাই, সালাম জানাই। এবং আমি সাংবাদিক হিসাবে আপনাদেরকে বলি যে আমি যখন ওই সময় কাগজ বের করছিলাম, একদিকে যেমন সরকারের নিষ্ঠুরতা দেখে আমি একবারে বিষণ্ণ হয়ে যাচ্ছিলাম, আবার ছাত্র জনগণের সাহস দেখে একেবারেই উৎফুল্লে একদম ভাসিত হতো। It was actually a drama of two forces. চোখের সামনে সরকার কিভাবে জনগণকে, ছাত্রদেরকে হত্যা করছে, আর ছাত্র জনতা কিভাবে সেটার ঊর্ধ্বে ওঠে আরো প্রবল শক্তিতে সেই শক্তির মোকাবেলা করছে। এবং সাংবাদিক হিসাবে সেটা দেখে আমার এই বয়সে, আমার এই দীর্ঘ সাংবাদিকতার জীবনে আমি বলতে পারি যে এই বয়সে আমি অত্যন্ত অনুপ্রাণিত, উৎসাহিত, এবং আপনাদের সঙ্গে স্বপ্ন আমিও দেখছি। আপনাদের আবার ধন্যবাদ আবুল মনসুর আহমদের এই অনুষ্ঠানে আসার জন্য। এবং ছেলে হিসাবে বলতে বাধ্য হয়েছে, যারা আপনারা আবুল মনসুরকে খুব ভালো করে চেনেন তারা বুঝতে পারেন যে আমি কত অযোগ্য ওনার পুত্র একটা, কিন্তু তারপরেও আপনি আপনারা এসছেন, অনেক অনেক ধন্যবাদ। প্লিজ।